ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের মাস পূর্তি, অবিচার, অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে দৃশ্যমান অগ্রগতির পথে হাঁটছে দেশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় ও জেলা পর্যায়ে সভা, ছাত্র রাজনীতি নিয়ন্ত্রণ করবে ছাত্ররা, হাসনাত। আশুলিয়ার পোশাক কারখানা শ্রমিকরা হাজিরা দিয়ে বিক্ষোভ, আজও 40টি কারখানা ছুটি। সিরাজগঞ্জের মাইক্রোবাস ও সিএনজি সংঘর্ষে নিহত 6, ভৈরবে ট্রেনে কাটা পড়ে 2 জনের মৃত্যু। আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভি দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার গঠনের 1 মাস পূরণ করল অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার। স্বাধীনতার পর গত 53 বছরে রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে যে অনিয়মের সংস্কৃতি বাসা বেঁধেছিল, এই সরকার প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে সেই সংস্কৃতিতে পরিবর্তন নিয়ে আসবে বলে পুরো জাতির প্রত্যাশা। নজরানা চৌধুরীর রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়। ছাত্রদের দাবির মুখে এর 3 দিন পর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়। প্রধান উপদেষ্টা পদের কর্তব্য দায়িত্ব নেয়ার সাথে সাথেই সরকার দ্রুততার সাথে জুলাই আগস্ট গণবিপ্লবে অংশ নেয়া অগণিত মানুষের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে। একই সাথে নিহত ও আহতদের পরিবারকে সহায়তার ঘোষণাও দেয়া হয়। জাতিসংঘের গুম প্রতিরোধ সংক্রান্ত কনভেনশনে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা। আন্তর্জাতিক প্রত্যাশার বিপক্ষে গিয়ে বিগত সরকার যেখানে স্বাক্ষর করেনি। নির্বাহী আদেশে বর্তমান সরকার জামাতে ইসলামী নিষিদ্ধের আদেশ প্রত্যাহার করে নেয়। দেশের আর্থিক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ দেয় সরকার। একই সাথে অর্থনৈতিক অবস্থার উপর শ্বেতপত্র প্রণয়ন কমিটিও গঠন করে। 10টি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। এর মধ্যে 9টির মালিকানা ছিল এস আলম গ্রুপের কাছে। দেশের সব জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়রদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। অবৈধ অস্ত্র উদ্ধারে 4 সেপ্টেম্বর থেকে বিশেষ অভিযান শুরু হয়েছে। দায়িত্ব নিয়েই সরকার পুরনো শিক্ষাক্রমে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে শিক্ষকদের জোর করে পদত্যাগ ও হেনস্থার ঘটনা ঘটে। শিক্ষা উপদেষ্টা এসব ঘটনা বন্ধে কঠোর অবস্থান নেয়ার ঘোষণা দেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থানে অংশ নেওয়া নিহতরা আজ আলোচনায় থাকতে পারত, কিন্তু তাদের সেই সুযোগ দেওয়া হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ে তিনি এই কথা বলেন। তারা আমাদের জাতি এখানে বসার সুযোগ দিয়েছে, যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব। এটার থেকে আমাদের বেরিয়ে যাওয়ার কোনো উপায়। আমাদের যোগ্যতা না থাকতে পারে, আমাদের ক্ষমতা না থাকতে পারে, কিন্তু আমাদের প্রতিজ্ঞা রয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর এখন শুরু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিভাগীয় ও জেলা পর্যায়ের সভা। একটি সমন্বয়ক টিম প্রত্যেকটি জেলার অভ্যুত্থান ঘটানো ছাত্র জনতার সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবে। এরই অংশ হিসেবে আজ মুন্সিগঞ্জে সফর করেছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম সহ 14 সদস্যের প্রতিনিধি দল। সকালে স্থানীয় ছাত্র সমন্বয়কদের সাথে ও পরে নিহত আহতদের পরিবারের সাথে মতবিনিময় করেন সমন্বয়ক দল। এ সময় নিহতদের শহীদি মর্যাদা প্রদানের দাবি তোলেন স্বজনরা। সার্জিস আলম নিহত ও আহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এতদিনে ছাত্র রাজনীতি রাজনৈতিক দলের লেজুর বৃত্তি ছিল উল্লেখ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আগামী ছাত্র রাজনীতি নিয়ন্ত্রণ করবে ছাত্ররা, কোনো দল নয়।
দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের একটি মিলনায়তনে অনুষ্ঠিত সভাটি আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বক্তারা বলেন, অনেকের রক্তের বিনিময়ে শিক্ষার্থীরা আজ তাদের স্ব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্ভয়ে প্রবেশ করতে পারছে, কিন্তু একটি চিহ্নিত গোষ্ঠী আবারও ষড়যন্ত্র শুরু করেছে। তাদের রুখে দিতে ঐক্যবদ্ধভাবে সতর্ক থাকার পাশাপাশি কোনো রাজনৈতিক দলকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানান শিক্ষার্থীরা। স্বাধীনতাটাকে আমাদের ধরে রাখার জন্য আমার ছাত্র রাজনীতি করতে হবে। সেটা অবশ্যই দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি না। ছাত্র রাজনীতি ছাত্রদের হাতে থাকবে, কোনোভাবেই প্রেসক্রিপটিভ ছাত্র রাজনীতি কখনোই হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থান পরবর্তী ভাবনার শীর্ষক মতবিনিময় সভা শুরু হয়েছে চট্টগ্রামের লালদিঘি ময়দানে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিচ আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। আরিচ, সমাবেশে বক্তারা কি বলছেন? নাসরিন, এই মুহূর্তে এই মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসরাত আব্দুল্লাহ। তিনি বলছেন যে গণ অভ্যুত্থান পরবর্তী যেই সংকটগুলো দেখা দিয়েছে, সন্ত্রাস, চাঁদাবাজি বেড়েছে এবং অসাধু উপায়ে নানা রকম অনিয়ম হচ্ছে, সেই সব বিষয়ে ছাত্রদের পাশাপাশি যেমন শহীদ পরিবারের সদস্যরাও যেন সবাই একসাথে থেকে এইসব অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে যেন তারা সোচ্চার থাকেন, সেই জন্য আজকে একটা সুপারিশ করা হয়েছে। এইখানে এই মুহূর্তে সমন্বয়করা যেটি বলছেন যে এখন অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে দেশ পরিচালনা করছে এবং তাদেরকে যে প্রশাসন শূন্য যেই অবস্থায় শিক্ষার্থীরা যেভাবে যেই দুর্যোগময় পরিস্থিতি মোকাবেলা করেছে, সামনের দিনগুলোতেও প্রশাসনকে তারা নির্দেশ দিয়েছেন যে বলা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে যেন তারা পূর্ণ সহায়তা দেন, এমনটি বলেছেন। আর না হলে শিক্ষার্থীরাও থাকবে সাথে। এছাড়া চট্টগ্রাম একটি বাণিজ্যিক রাজধানী। এই বাণিজ্যিক রাজধানীকে ঘিরে যে চট্টগ্রাম বন্দর এবং বৃহত্তম পাইকারি বাজার কাতুনগঞ্জের যেই সব ব্যবসায়িক কেন্দ্রে বিভিন্ন পণ্যের যে ঊর্ধ্বগতি রোধ করার জন্য এবং একটি চক্র তৃতীয় একটি শক্তির দলের সাথে তারা যোগ দিয়েছে এবং এই কারণে নানা অনিয়মগুলো হচ্ছে। এছাড়া যে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় না দিয়ে নানাভাবে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে অনেকেই রাস্তায় হাজির হচ্ছেন এবং সেই বিষয়ে একটি সুনির্দিষ্ট মতামত দিচ্ছেন। এই মুহূর্তে কেন্দ্রীয় সমন্বয়করা এখানে বক্তব্য রাখছেন। এখানে আমরা যেটা দেখেছি, লালদিঘির মাঠ প্রায় কানায় কানায় পূর্ণ হয়েছে এবং এখানে নানা শ্রেণী পেশার লোকজনও অংশ নিয়েছে। নাসরিন, এই ছিল এখানকার সর্বশেষ। জানছিলাম চট্টগ্রামে ছাত্র আন্দোলনের মতবিনিময় সভার খবর। কড়া নিরাপত্তার মধ্যে দ্বিতীয় দিনের মতো কাজ শুরু হয়েছে শিল্পাঞ্চল আশুলিয়ার পোশাক কারখানায়। তবে হাজিরা দিয়েই কাজ বন্ধ রেখে কারখানার অভ্যন্তরে বিক্ষোভ করছেন বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা। এ অবস্থায় ছুটি ঘোষণা করা হয়েছে 40টি কারখানার। শ্রমিকদের উস্কানি দেওয়ার অভিযোগে 7 জনকে আটক করা হয়েছে। নাশকতার অভিযোগে আশুলিয়ার শিল্পাঞ্চলে অভিযান চালিয়ে 7 জনকে আটক করা হয়েছে। সকাল থেকে আশুলিয়ার হামিম গ্রুপের শ্রমিকরা কারখানায় ঢুকে নিয়মিত হাজিরা দিয়েই শুরু করেন কর্মবিরতি। তাদের অনুসরণ করে আল মুসলিম, নিউ এইজ, জেনারেশন নেক্সট, ইয়াগি, অরুণিমা ও ইকুরিয়া নামের তৈরি পোশাক কারখানার শ্রমিকরাও কাজ বন্ধ রেখে কারখানার অভ্যন্তরে বিক্ষোভে সামিল হয়েছেন। এমন পরিস্থিতিতে শ্রমিকরা কারখানা ছেড়ে বেরিয়ে গেলে অন্য শিল্প কারখানাগুলোতেও এর প্রভাব পড়বে বলে জানিয়েছে শিল্প পুলিশ। অন্যদিকে গাজীপুরে আন্দোলন হচ্ছে না, আর পরিস্থিতির অবনতির আশঙ্কায় 8টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। শিল্পাঞ্চল জুড়ে শিল্প পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। সম্পর্কটাকে আমরা ডেভেলপ করার চেষ্টা করছি মিডলম্যান হিসাবে। এটা হয়ে গেলে আমার মনে হয় না কোনো সমস্যা থাকবে। গার্মেন্টস শিল্প এটাতে যারা ব্যাঘাত ঘটাবে, স্বাভাবিক গতিকে যারা ব্যাঘাত ঘটাবে, সেক্ষেত্রে আমাদের অভিযান কিন্তু চলমান আছে। সিরাজগঞ্জের কামারখন্দে মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল 6 জনের। হাইওয়ে পুলিশ জানায় দুপুরে সিরাজগঞ্জ থেকে
নলকাগামী একটি সিএনজি অটোরিকশা সিরাজগঞ্জ নলকা আঞ্চলিক সড়কের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হন, আহত হন 4 জন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আহতদের উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে মারা যায় আরও 3 জন। এরা হলেন রাশেদুল ইসলাম, নুরুজ্জামান ও তারেক রহমান। বাকিদের পরিচয় পাওয়া যায়নি। এছাড়া ভৈরবে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক নারী ও এক পুরুষ নিহত হয়েছেন। ভোজন প্রিয় মানুষের পছন্দের তালিকায় শীর্ষে রূপালী ইলিশ, আর তা যদি হয় পদ্মা মেঘনার তাহলে তো কথাই নেই। কিন্তু ইলিশের ভরা মৌসুমেও নদীতে আশানুরূপ মাছ নেই। দেশের প্রসিদ্ধ চাঁদপুর বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে বাড়েনি মাছের সরবরাহ। ফলে আড়তে ও স্থানীয় বাজারে ইলিশের দাম এখনও চড়া। নিরাশ হয়ে ফিরতে হচ্ছে অনেক ক্রেতাকে। চাঁদপুর থেকে শরীফুল ইসলামের পাঠানো রিপোর্ট। বাজারের অবস্থা দেখে মনে হয় ইলিশের চেয়ে মানুষই বেশি। সুস্বাদু রূপালী ইলিশ কিনতে এসে অনেক ক্রেতাই হয়ে যাচ্ছেন পর্যটক। চাঁদপুরে বর্তমানে 1200 গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে 1900 টাকায়, আর 1 কেজির ইলিশ 1600 থেকে 1700 টাকায়। ক্রেতাদের অভিযোগ, বছরের এ সময় ইলিশ কিনতে ঢাকাসহ সারা দেশ থেকে অনেকে ভিড় জমান চাঁদপুরে। বেড়ে যায় মাছের দামও। আমি নরসিংদী থেকে আসছি, যে দামটা আছে সেটা নিয়ে কোনোভাবেই সন্তুষ্ট না, কারণ এত দাম দিয়ে সাধারণ মানুষরা কিন্তু ইলিশ খাইতে পারে না। এখন বাজারে যেরকম দাম, আমরা যদি দামটা আরো কমে নিয়ে আসতে পারি তাহলে মানুষের চাহিদা আরো বাড়বে, তো মানুষের কাছে এটা আরো মানুষ সহজলভ্য হবে আর কি। আর জেলেরা বলছেন, বড় ইলিশ পাওয়া গেলেও ভরা মৌসুমে নদীতে ইলিশ ধরা পড়ছে কম। এছাড়া প্রতি বছরই বাড়ছে জেলেদের খরচও। আমরা দাঁড়ানা করে কিস্তি মিস্তি তুললা নদীতে মাছ টাছ ধরি আর কি, তার স্রোত কমে যাওয়ার কারণে মাছ কম। দিন রাত এক করে আমরা মাছ ধরতে আসি, কিন্তু মাছ একটু কম হলে যেমন একটু দামটা বেশি। নদীতে কাঙ্ক্ষিত মাছ নেই। হাতিয়া, সন্দ্বীপ সহ নিম্নাঞ্চল থেকে আসছে না ইলিশ। সরবরাহ কম হওয়ায় বেড়ে যাচ্ছে দাম। প্রতিদিন এভারেজে 400-500 মন মাছ তো আছেই, কোনোদিন 1000 মন মাছও হয়, কিন্তু যা চাহিদা তার তুলনায় ক্রেতা বেশি, যার জন্য মাছের দাম কমতেছে না। চাঁদপুরে পদ্মা মেঘনায় বছর জুড়েই মেলে ইলিশ। এখন ভরা মৌসুম হলেও সামনে ইলিশ আরও বেশি ধরা পড়ার সম্ভাবনা রয়েছে বলেও জানালো সংশ্লিষ্টরা। এনটিভি নিউজ ডেস্ক। সাতক্ষীরার কলারোয়া হাইস্কুল ফুটবল মাঠে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। আমাদের দল বিএনপি, আমরা চাই এই যে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের যে সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাগুলোকে সামনে নিয়ে আসা, সেই সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে দেশের মানুষের জীবন জীবিকার উন্নয়ন করা, সেই সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। প্রিয় ভাই বোনেরা, এই যেই আমের কথা আমি বললাম, এই আম যদি আমরা এই এলাকায় সংরক্ষণ করতে পারি, তাহলে আমের যারা কৃষক তারা যেমন উপকার পাবেন, ঠিক একইভাবে আমরা যদি এখানে হিমাগার করতে পারি, যেই হিমাগারে আমগুলোকে সংরক্ষণ করে রাখা যাবে, তাহলে একই সাথে ছোট ব্যবসায়ী যারা আছেন তারাও উপকৃত হবেন। একইভাবে ছোট ব্যবসায়ী যারা এই এলাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে আমগুলোকে রপ্তানি করেন, তারা ব্যবসা করতে পারবেন, তারা উপকার পাবেন। একইভাবে এই আম যদি আমরা সংরক্ষণ করতে পারি, তাহলে শুধু দেশেই নয়, আমরা বিদেশেও রপ্তানি করতে সক্ষম হব, যার উপকার সরাসরিভাবে এই এলাকার মানুষ পাবে। প্রিয় ভাই বোনেরা, এই আমের থেকে, আমের রস বা জুস বলতে যা বোঝায়, আমরা যদি চেষ্টা করি তাহলে সেইটির কলকারখানা আমরা এখানে তৈরি করতে সক্ষম হব, যার ফলে আরো বহু মানুষ, তরুণ সমাজের
বহু বেকার যুবকের কর্মসংস্থান আমরা করতে পারবো। আমরা যদি এই আমের, এই যে সম্ভাবনাময় আম, এই এলাকার যে সম্ভাবনাময় ফল, এর যদি আমরা চাটনি কিংবা আচারের ছোট ছোট কারখানার ব্যবস্থা করতে পারি, যা মা বোনেরা যেখানে কাজ করতে পারবেন, বেকার মা বোনেরা যেখানে কাজ করতে পারবেন, তাহলে আমাদের মা বোনরাও স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারবেন, তারা নিজের পায়ে দাঁড়াতে পারবেন। প্রিয় সহকর্মী, প্রিয় ভাই বোনেরা, এটি হচ্ছে বিএনপির রাজনীতি। আমরা চাই প্রত্যেকটি এলাকা উন্নয়ন করুক, আমরা চাই প্রত্যেকটি এলাকার সম্ভাবনাকে কাজে লাগিয়ে মানুষের জীবন উন্নয়ন করা। প্রিয় সহকর্মীবৃন্দ, এই এলাকার আরেকটি বৈশিষ্ট্য আছে, হয়তো বাংলাদেশের অনেক মানুষই জানেন না। হয়তো এখানে উপস্থিত বহু মানুষ আছেন যারা সেই পেশার সাথে জড়িত, এখানে উপস্থিত বহু মা বোন আছেন যারা সেই পেশার সাথে জড়িত। কি সেটি? সেটি হচ্ছে মাটির তৈরি টালি, যে টালি বিদেশিরা তাদের ঘরের উপরে ব্যবহার করে। এই এলাকার মানুষ তাদের নিজস্ব শ্রম, তাদের নিজস্ব মেধা দিয়ে এই টালির শিল্প তুলে ধরেছেন, টালির শিল্প গড়ে তুলেছেন তারা। প্রিয় ভাই বোনেরা, বিএনপি চায় এই সম্ভাবনাকে কাজে লাগাতে, এই এলাকার মানুষের জন্য, এই এলাকার মানুষের উন্নয়নের জন্য এবং একই সাথে দেশের উন্নয়নের জন্য। আমরা যদি যে সকল মানুষ, যে সকল মা বোনেরা এই এলাকায় এই টালি উৎপাদনের সাথে জড়িত, আমরা যদি তাদেরকে সহযোগিতা করতে সক্ষম হই সরকারের পক্ষ থেকে, তাহলে এই মানুষগুলো সেই সুবিধা বা সেই উপকার পাবেন এবং এই টালির শিল্প, যে টালি শিল্প, সেটিকে আমরা আরো ব্যাপক বিস্তার লাভ করতে পারবো। আমরা পৃথিবীর দেশে দেশে সেই টালিকে আমরা ছড়িয়ে দিতে সক্ষম হব, যা বাংলাদেশের স্বাক্ষর বয়ে বেড়াবে সারা পৃথিবীতে, সারা পৃথিবীর মানুষের ঘরে ঘরে যা বাংলাদেশের স্বাক্ষর বয়ে বেড়াবে। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, শুধু এটিই নয়, আপনাদের পাশেই আছে মুন্সিগঞ্জ নামক একটি এলাকা। সেই এলাকায় আপনারা যেমন জানেন, আমি ৬,০০০ মাইল দূরে আছি বাংলাদেশ থেকে, কিন্তু আমার মনটা সারাক্ষণ পড়ে থাকে বাংলাদেশের বিভিন্ন এলাকায়, আমার মনটা সারাক্ষণ পড়ে থাকে বাংলাদেশে, এবং সেজন্যই আমি জানি বা আমি জেনেছি। দর্শক, এতক্ষণ শুনছিলাম ভার্চুয়ালি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের অংশবিশেষ। সীমান্তে প্রতিটি হত্যার বিচার দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। ফেলানি থেকে স্বর্ণা, সীমান্তে খুন আর না, এই স্লোগানকে সামনে রেখে দুপুরে প্রেস ক্লাব প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, কুলাউড়ার লালারচক সীমান্ত বিএসএফের গুলিতে শিশু স্বর্ণা দাসকে হত্যা, এটি দেশে ভারতীয় আগ্রাসনের অংশ। মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজারের দায়িত্ব পালনকারী সুমন আহমেদ, শাহান আহমেদ, জায়েদ আহমেদ, তানজিয়া শিশির সহ অনেকে। কেরানীগঞ্জের চর কালীগঞ্জ ও কালীগঞ্জ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। দুপুর থেকে বিকেল পর্যন্ত তিতাস গ্যাসের জিঞ্জিরা অফিসের উদ্যোগে অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসি ল্যান্ড দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেল মোহাম্মদ রইস আল রেজওয়ান। এ সময় তিতাস গ্যাস কোম্পানির ভিজিলেন্স ডিভিশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ সেলিম মিয়া সহ তিতাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কালীগঞ্জ ও চর কালীগঞ্জ এলাকার বিভিন্ন কারখানা ও ডাইং কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এছাড়া অনেক কারখানা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের মাসপূর্তি, অবিচার, অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে দৃশ্যমান অগ্রগতির পথেই হাঁটছে দেশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় ও জেলা পর্যায়ের সভা, ছাত্র রাজনীতি নিয়ন্ত্রণ করবে ছাত্ররা, হাসনাত। আশুলিয়ার পোশাক কারখানার শ্রমিকরা হাজিরা দিয়ে বিক্ষোভ, আজও ৪০টি কারখানা ছুটি।
সিরাজগঞ্জের মাইক্রোবাস ও সিএনজি সংঘর্ষে নিহত 6, ভৈরবে ট্রেনে কাটা পড়ে 2 জনের মৃত্যু। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।